এসএসসি অলরেডি স্বীকার করে নিয়েছে, সেটা আপনারা দেখেছেন, যে সেগ্রিগেশন অ্যাজ পার সিবিআই তারা করতে প্রস্তুত। এবং সিবিআই লয়ার প্রথমে একবার বলেছিল যে হ্যাশ ভ্যালু মিলছে না, কিন্তু পরের বার মানে সিজিআই তাকে প্রশ্ন করে তার কাছ থেকেই উদ্ঘাটন করে নিচ্ছে। উচিত ছিল সিবিআই লয়ারটা অবশ্যই একটু তার ওজনটা একটুখানি বাড়ার, মানে এটা আমাদের বিভিন্ন এওয়ার মানে প্রথমেই আমাকে কথাটা বলেছেন কে এম সিং, আমাদের একজন এওয়ার, তিনি প্রথমেই বললেন যে সিবিআই লয়ার এইরকমই, প্রথমেই কথাটা বললো। তো বলছে আপনার কেসে হয়তো জিতে যেতে পারেন, যেরকম জায়গায় একটা আছে প্রেডিকশান, কোনো রকম ফাইনাল কেউ কোনো আমাদের কোনো আইনজীবী সেইভাবে কিছু বলছে না। সিবিআই লয়ারটা নিয়ে বলতে চাইলো যে দেখুন এটা কে এম সিং প্রথমে বলার পরে আমরা একটু তাও প্রশ্ন হচ্ছিল, এরকম কথা বললো হঠাৎ করে, সিবিআই তো মোটামুটি একটা বললো, তো বললো তখন পরে আমাদের অন্যভাবে আমাদের আশিস কুমার চৌধুরীও আমাকে বাইরে বললেন প্রথমে একবার, তারপরে আমাদের আরও অন্যান্য লয়ারও বললেন যে একই বক্তব্য, ফেস ভ্যালু একটা ভাইটাল। কারণ আমাদের আপনারা জানেন আমাদের অনেকে এওয়ার আছে, জুনিয়র লয়ার আছে, কিন্তু তবু আমরা কেন সিংভি মানে অভিষেক মনু সিংভি, বিকাশ সিং বা শ্যাম দিওয়ান তাদের দ্বারা আমরা বলাচ্ছি। আমাদের এওয়ার বা যারা জুনিয়র লয়ার সুপ্রিম কোর্টে আছে তারা নিশ্চয়ই কলকাতা হাইকোর্টের যে কোনো লয়ার থেকে মানে সিনিয়র লয়ার থেকেও তারা অনেক উপরে, কিন্তু তারাই তাদের বক্তব্য তারাই ব্রিফ করাচ্ছেন, কিন্তু করাচ্ছেন অন্য কারো দ্বারা, মানে সিনিয়রকে দ্বারা। কারণ একটা ফেস ভ্যালু, একটা অবশ্যই একটা ফেস ভ্যালু ভীষণ ভাইটাল, এটা হলে আরও ভালো হতো। যাই হোক, সিবিআই অ্যাটলিস্ট খুব বেশি কিছু বলেনি যতটুকু আমরা ভাবছিলাম, ওএমআর অথেন্টিসিটি তারা এটা প্রুভ করেছে, সে বিষয়ে খুব একটা বেশি প্রশ্ন নেই। আর এসএসসি সেটাকে মেনে নিয়েছে, এবং চেয়ারম্যানের মধ্যে দেখছিলাম উনিও খুব চিন্তিত ছিলেন, বারবার উঠে দাঁড়াচ্ছিলেন। যখন প্রথমে জয়দীপ গুপ্তা একবার থামিয়ে দেওয়া হলো, উনি উঠে একবার পাশে দাঁড়িয়ে বলেছেন, আরে আমাদের বলার সুযোগ দিচ্ছে না কেন, আমরা তো বলবো। হয়তো আপনারা এই প্রশ্ন শুনে বলতে পারেন আরে এতদিন বলেননি, এখন কেন বলছেন। যাই হোক, যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। এখন উনি চাইছেন সেগ্রিগেশন, সেই সপক্ষেই কথা বলেছেন, এবং ওনার মধ্যে যে উৎকণ্ঠা আমরা কোর্টের ভিতরে লক্ষ্য করেছি, মন থেকেই চেয়েছেন সেগ্রিগেশনটা হোক, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর অনেক তথ্য ভুল বলা হচ্ছে এবি পানান্দে, যে সিবিআই নাকি বলেছে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা হোক, এটা একেবারে চরম অসত্য কথা। এরম কোনো কথা কলকাতা সুপ্রিম কোর্টের ভিতরে সিবিআই বলেনি, আমরা তো শুনিনি। তাই অযথা প্যানিক হওয়া নয়, সঠিক তথ্যটা জেনে চিন্তা অবশ্যই আছে, আমাদের মাঝেও চিন্তা আছে, আমরা যে কোনো রকমভাবে নিশ্চিত হতে পারছি এই মুহূর্তে তাও কিন্তু নয়, কিন্তু যে তথ্যটা সঠিক সেটা নিয়েই আমরা ভাববো। যেটা সঠিক নয়, অসত্য কথা, যেটা 1 নম্বর কোর্টের প্রধান বিচারপতি এজলাসে হয়নি, সেই অসত্য কথাগুলোকে নিয়ে যেন আমরা প্যানিকড না হই, এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারাও প্যানিকড হবেন না, যেটা নিয়ে কোর্টের ভিতরে আলোচনা হয়েছে বারবার আপনারা আর্গু শুনবেন। আর একটা কথা বারবার হচ্ছে যে অভিষেক মনু সিংভি গ্রুপ সিডি নিয়ে, এই কথাটা বারবার হচ্ছে। গ্রুপ সিডি নিয়ে এটা বলতেই উনি বলেছেন বটে, কিন্তু সিংভির একটা বক্তব্য খুব ভাইটাল, আমার মনে হয় আগামী দিনে আমাদের আন্দোলনে এটাই ভাষা হওয়া উচিত, যে জাস্টিস মিনস সেগ্রিগেশন, এই কথাটা কিন্তু সিংভি বলেছেন, এবং এটা আমার মনে হয় সিংভির মতো লয়াররাই এ কথা বলতে পারেন। আমি বলা, আপনি বলা, অন্য কোনো জুনিয়র লয়ার বলার তার কোনো বেজ নেই, কিন্তু উনি কথা বলতে পারেন জাস্টিস মিনস সেগ্রিগেশন। যাই হোক, আরো যে শ্যামদিওয়ান স্যার হঠাৎ করে, এই শ্যামদিওয়ান বলছি মানে মনু সিংভি স্যার হঠাৎ করে একটা সবার মধ্যে একটা উৎকণ্ঠা এসছে যে কেন গ্রুপ সিডি বললো, এবং অনেকে দেখলাম যে কেন তাহলে কি উনি গ্রুপ সি গ্রুপ ডিদের হয়ে আছেন। আমি কিন্তু লয়ারদের কাছে কি ক্লারিফিকেশন চাইলাম, এবং আমাদের সঙ্গে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেটরাও ছিল ভিতরে, যারা আনটেন্টেড। আমি জানি তোদের সঙ্গে প্রায়ই কথা হয়, ওনারা ভীম মোহনাকেই রেখেছিলেন। আমাদের যে রিজয়েন্ডার বানানো ছিল সেই রিজয়েন্ডারে মনু সিংভির রিজয়েন্ডার পয়েন্ট সেখানে কিন্তু বলা হয়েছিল যে গ্রুপ সি গ্রুপ ডির সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচারকে ক্লাব করা হয়েছে। তো উনি হয়তো রিজয়েন্ডার পার্ট ওইটা মানে দেখতে গিয়ে হঠাৎ করে হয়তো গ্রুপ সি গ্রুপ ডি কথাটা মাথায় চলে এসছে, তো ভুল বশত বলে ফেললেন। কিন্তু আমি শুধু ভুলটুকু দেখলে হবে না, আপনারা টোটাল হিয়ারিংটা শুনবেন, মানে ওনার আর্গুমেন্টটা, উনি কোন কোন পয়েন্ট ধরে আর্গুমেন্ট করেছেন সেই আর্গুমেন্টটা শুনলে অনেকটা ক্লিয়ার হবেন। তো সেখানে আমাদের মোটামুটি সমস্ত লয়ারই বলেছে, মনু সিংভি, শ্যাম দিওয়ান, বিকাশ সিং এবং মেনকা গুরুস্বামী সবাই নিজেদের পয়েন্ট রেখেছেন। এইবার এখানে আমাদের কিছু তর্ক বিতর্ক এখানে আছে, যে আরও কিছু ডিটেলস বললে ভালো হতো, যে যে বিষয়গুলো। দেখুন, আমরা সিনিয়রদের কাছে কাল থেকে মিট করছি, সিনিয়ররা একটা কথাই আমাদের বলেছেন, দেখুন ল বিষয়ে আমি কিন্তু অত বুঝি না, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো ওনারা বলতে চাইছেন যে পয়েন্টগুলো নিয়ে বিতর্ক আছে
যেখানে সিজিআই পাল্টা কাউন্টার করতে পারে সেই সমস্ত পয়েন্টস নিয়ে আর্গুমেন্টে না যাওয়াই ভালো। এটা প্রত্যেকটা সিনিয়রেরই একই রকম প্রায় বক্তব্য, যে এমন কোনো ইস্যু নিয়ে আমরা ঢুকবো না যেটাতে কিন্তু আমরা বিপদে পড়ি বা মানে সিজিআইয়ের কাউন্টার প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারণ উনি বলতে চাইছেন, দেখো এখনো পর্যন্ত এই চিফ জাস্টিসের কাছে আমরা এমন একটা পক্ষ যারা কোনো রকমভাবে এর মধ্যে ইলিগালিটিসের মধ্যে নেই, ওনার চোখে কিন্তু আমরা এখনো পর্যন্ত আছি ফ্রেশ, যে একটা পার্টি আছে যারা কোনো রকম ইলিগালিটিসের সঙ্গে যুক্ত নেই। এটা কিন্তু ভালোভাবে ইমেজটা কিন্তু ওনার সামনে আমাদের লয়াররা আগেই তুলে ধরেছেন। তো বেসিক্যালি এনারা মানে বলতে চাইছেন যে বেশি এমন কোনো জায়গায় ঢুকবো না, এমন কোনো গলিতে ঢুকবো না যেখানে গেলে আমাকে ক্রস কোশ্চেনের সম্মুখীন হতে হয় বা সেখানে গেলে আমাকে মানে একটু ব্যাক ফুটে যেতে হয়। তো মোটামুটি ওই পয়েন্টগুলো বললেন। এইবার বিষয়টা হলো, এখানে একটা কথা উঠছে দেখলাম যে ওই যে কাউন্সিলিং, মানে 3rd কাউন্সিলিং থেকে 7th কাউন্সিলিং, দেখুন যে বিষয়টা নিয়ে উনি শুনতে চাইছেন না সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় অতিরিক্ত না ঘাটানোই ভালো। কারণ চিফ জাস্টিস যে বিষয়গুলো নিয়ে উনি যেটা মাথায় ঠিক করে রেখেছেন সেটা নিয়েই কিন্তু ক্লারিফিকেশন চাইছেন। মানে ওনার ক্লারিফিকেশনটা উনি পেয়ে গেলে উনি কিন্তু তারপরে সেই বিষয়টা নিয়ে ঘাটছেন না। তো আমরা যদি পুরোপুরি হিয়ারিংটা ভালো করে শুনি, তো আমরা শুরুতেই দেখলাম যে ডেটার অথেন্টিসিটি কি। কারণ আমরা ভালো একটা জিনিস কিন্তু ভালো করেই জানি যে যদি সেগ্রিগেশন করতে হয় তাহলে কিন্তু আগে আমার ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। উনি কিন্তু সেই জায়গাটা বারবার জোর দিয়েছেন। তো কোথাও না কোথাও দেখুন জাজমেন্ট কি হবে আমরা অ্যাজাম্পশন করতে পারি, কিন্তু ফাইনাল তো বলতে পারি না কি হবে, কিন্তু কোথাও না কোথাও আমরা একটু হলেও পজিটিভ দেখছি। তার কারণ কি, এই ডেটার অথেন্টিসিটি নিয়ে যখন উনি বারবার প্রশ্ন করছিলেন, জানতে চাইছিলেন যে অথেন্টিক কিনা, বারবার ক্রস কোশ্চেন করছিলেন, ওনার জায়গা থেকে উনি কিন্তু ঠিক কাজই করেছেন, যে কেউ হলে ওটা করতো। কারণ সেগ্রিগেশন করতে গেলে আগে আমার ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। তো ডেটার অথেন্টিসিটি পাওয়ার জন্যে বা কতটা অথেন্টিক সেটা জানার জন্য যে প্রশ্ন করার কথা উনি কিন্তু সিবিআই লয়ারকে সেইগুলো কিন্তু করেছেন। আর বাকি যে বিষয়, যারা মানছে না সিবিআই এর ডেটাটাকে, তাদেরকে কিন্তু উনি অতটা এন্টারটেন করেননি, তাদেরকে কিন্তু উনি ডোমিনেট করে রেখেছিলেন, তাদের কিন্তু বেশি বাকবিতণ্ডায় যেতে দেননি এবং তাদের বেশি কথা শোনেননি। উনি কিন্তু প্রত্যেককেই কিন্তু বেড়ে দিয়েছিলেন যে আমি কারো বেশি কথা শুনবো। উনি একটা জিনিস আমার মনে হয় উনি প্রি ডিটারমাইন্ড হয়ে আছেন, ওই জন্য কাউকে বেশি এন্টারটেন করেন যে আমি তো এটা করবো, তাহলে তোমাদের কথা তো কেন শুনবো, যেটা আমার মনে হলো আর কি পুরো হিয়ারিংটা শুনে। তো চাইছিলাম যে এসএসসি লয়ার আরো কিছু বলুক, আরো হয়তো উনি বারবার জয়দীপ গুপ্তা বলছিলেন যে আরো কিছু সময় দেওয়া হোক আমাকে, তাহলে উনি অনেক কিছু ক্লারিফাই করতে পারতেন। কারণ আমরা বিগত দিনে আন্দোলনের মাধ্যমে এসএসসিকে যে প্রেশারে রেখেছিলাম গভর্নমেন্টকে, ফলে ওনারা কিন্তু সেইভাবে প্রিপেয়ার হয়ে এসেছিলেন জয়দীপ গুপ্তা এবং চেয়ারম্যান কালকে কিন্তু 6.5 ঘন্টা ধরে ওনাকে ব্রিফ করিয়েছেন এবং A to Z সমস্ত বিষয় কিন্তু বুঝিয়েছিলেন। তো উনিও চাইছিলেন আজকে সমস্ত বিষয়, মানে আমাদের রেসপন্ডেন্টরা যে অভিযোগগুলো তুলেছে প্রত্যেকটা অভিযোগ কিন্তু ওখানেই কিন্তু উত্তর দিতে চাইছিলেন জয়দীপ গুপ্তা। তো উনি পারেননি, কারণ সিজিআই ওনাকে সময় দেননি। তো সময় কেন দেননি সেটা আমারও মনে হয় সেটা একটা পজিটিভ দিক, যে তোমাদের মূল দাবি কি, এসএসসির মূল দাবি কি, সেগ্রিগেশন। এটা এসএসসি কিন্তু নিজে মুখে স্বীকার করেছে আমরা সেগ্রিগেশন চাই। এবং চিফ জাস্টিস কিন্তু একটা কোশ্চেন খুব মানে এর সঙ্গে করলেন যে বলো সিবিআই এর যে ডেটা তোমার কাছে একটা আছে আর একটা সিবিআই এর কাছে আছে, তুমি কোনটাকে মানবে, তোমার নিজেরটাকে মানবে না সিবিআই এরটাকে মানবে? এই একটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন, যেখানে কিন্তু আমরাও চিন্তায় পড়ে গেছিলাম যে এই উত্তরটা কি দেবে। আমরা কিন্তু ঘাবড়ে গেছিলাম ফটকা। আমি কিন্তু যখন আমরা যারা ছিলাম চেয়ারম্যান স্যারকে মানে গায়ে হাতে পায়ে পড়ার মতো, স্যার আপনি এগিয়ে যান, আপনি পিছনে থাকুন, যেন বিতর্কিত কিছু না বলে। কারণ উনি ওই কোশ্চেনের উত্তর যদি বিতর্কিত কিছু হতো তাহলে কিন্তু আমাদের একটা ডুবে যাওয়ার চান্স ছিল। তো দেখলাম চেয়ারম্যান তখন দৌড়ে গেল সামনের দিকে এগিয়ে। তো দেখলাম চেয়ারম্যান স্যার পৌঁছে যাওয়ার আগেই আমাদের জয়দীপ গুপ্তা যিনি এসএসসি লয়ার উনি কিন্তু বলে দিলেন যে উই আর রিলায়েড আপন সিবিআই ডেটা, যে আমরা সিবিআই ডেটাটাকেই মানছি, আমরা সিবিআই ডেটাটাকেই মেনে নিচ্ছি। তো সেখানে আমরা কিছুটা হলেও রিলিফ পেয়েছি। এবং স্টেট যেটা দিয়েছে, স্টেটও বলেছে যে আমরা সেগ্রিগেশন চাই। দেখুন তথ্য সামান্য এদিক ওদিক হতে পারে, সেটা পরে ঠিক করা যেতে পারে, তথ্য নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু কোন পক্ষ কি চাইছে সেটা হচ্ছে ভাইটাল। যেখানে মেন 4টে পার্টি যেখানে যুক্ত হয়ে আছে, অথরিটি এবং সিবিআই, তারা কি চাইছে, এবং অথরিটি এবং সিবিআই তারা চারটে পার্টি যদি চায়, অথরিটি এবং সিবিআই মিলে যে মূল 4টে পার্টি, তারা যেখানে সেগ্রিগেশন চাইছে
সেখানে কিন্তু এর বিপক্ষে যাওয়াটাও, রায়টা কিন্তু বিপক্ষে যাওয়াটাও একটু চাপের। জানি না কি হবে, কিন্তু 4টে পার্টি যেখানে চেয়েছে সেখানে কিন্তু বিপক্ষে যাওয়াটা একটু চাপের আছে, কারণ এই চারটে পার্টি যেটা চাইছে তার বিপক্ষে রায় লেখাটাও কিন্তু একটু চাপের। তো সব দিক দিয়ে মোটামুটি ঠিকই হলো, তবে একটু আমাদের একটু আছে, মানে কি বলবো, সিবিআই এর যিনি লয়ার ছিলেন একটু ভালো হলে, উনি যদি কোনো নামী মুখ হতেন, আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার বা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেউ এলে ভালো হতো। তার কারণ জিপিএস একটু আগেই বলেছিল যে ফেস ভ্যালুটা একটু ম্যাটার করে, কারণ একই বক্তব্য মানে একটা ছোট লয়ার দিয়ে বলা, একজন বড় ফেস ভ্যালু দিয়ে বলা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য থাকে। আর একটা বিষয়, ওনারা কিন্তু সেগ্রিগেশন ব্যাপার নিয়ে কিছু বলেননি, জাস্ট ডেটার অথেন্টিসিটির উপরে একটা কথা বলেননি। কারণ সিবিআই যে ইনভেস্টিগেটটা করেছে, ইনভেস্টিগেটটা কিন্তু গ্রসের উপরে, ওনারা কিন্তু শুধু ওএমআর এর উপরে ইনভেস্টিগেটটা করেননি, এটা কিন্তু আমরা সবাই জানি। ওনারা কি কি ইনভেস্টিগেট করেছেন? ওনারা ওএমআর ইনভেস্টিগেট করেছেন, ওনারা ইন্টারভিউ লিস্টগুলো নিয়েও ইনভেস্টিগেট করেছেন, ইভেন ওনারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু ইনভেস্টিগেট করেছেন। সেটা আমরা বোর্ডে গিয়েই জানলাম। ওনারা কিন্তু বোর্ড থেকে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশন, সমস্ত বোর্ড থেকে কিন্তু সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওনারা সিজ করে নিয়ে এসেছিলেন। যে ওএমআর এর আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে মিরর ইমেজ, অ্যাপয়েন্টমেন্টের মিরর ইমেজ নিয়েও কিন্তু ওনারা ম্যাচ করিয়েছিলেন। তো যে যে বিষয় যতগুলো দিক দিয়ে ওনারা ইনভেস্টিগেট করেছিলেন, তো আমরা আমার মনে হলো যে এই সব বিষয়গুলো যদি তুলে ধরতেন, যে আমরা টোটালটার উপরে ইনভেস্টিগেট করেছি, আমরা শুধু ডেটা নিয়ে ইনভেস্টিগেট করিনি। তো সব ইনভেস্টিগেট করে আমরা ওই ফিগারটা পেয়েছি, এবং ওই ফিগারটার উপরে আমরা সেগ্রিগেট করতে প্রস্তুত, এবং আমরা একটা ডাটা দিতেও প্রস্তুত। অ্যাটলিস্ট টোটালটা একটু ভালোভাবে কনক্লুড করলে একটু খুশি হতাম। তো মোটামুটি ওনারা যে ডেটার অথেন্টিসিটি, কারণ ওনারা জানেন যে ক্রিমিনাল প্রসিডিংস যেটা চলবে আগামীতে, তার জন্য ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। তো ওনারা ওই ক্রিমিনাল প্রসিডিংস চালানোর জন্য যতটুকু বলার ততটুকুই বলেছেন, যে ডেটার অথেন্টিক নিয়ে, সেটা আমাদের জন্য পজিটিভ পয়েন্ট। কারণ আমরা জানি সেগ্রিগেট করতে গেলে কিন্তু ডেটার অথেন্টিসিটিটা খুবই প্রয়োজন। তো সব দিক দিয়ে ওভারঅল মোটামুটি আমরা কিছুটা হলেও আশাবাদী। দেখুন, জাজমেন্ট কি হবে বলতে পারবো না, কেউ বলতে পারে না জাজমেন্ট কি হবে, কিন্তু কোর্টের যে এনভায়রনমেন্ট এবং বিচারপতিদের যে আর্গুমেন্ট এবং আফটার আর্গুমেন্ট বিভিন্ন লয়ারের মতামত, সেখান দিয়ে সবাই কেউ নেগেটিভ কিছু বলেনি, যে যা হলো মোটামুটি আমরা পজিটিভ আশা রাখতে পারি। আর একটা যেটা বিষয় বলার, সেটা হলো দেখুন, সেটা হলো যে দেখুন, এখানে কিন্তু রায়টা কারোর পক্ষে যাবে, কারো বিপক্ষে। সে হয়তো আমরা মনে করছি, আমাদের সবাই মনে করছে যে সেগ্রিগেশনের দিকে যাবে, কিন্তু একটা পার্টি তারাও তো মানে হারবে, সেগ্রিগেট হলে তারাও তো মানে চাকরিটা খোয়াবে যদি সেগ্রিগেট হয়, তারা কিন্তু রিভিউ পিটিশনের দিকে যাবে। তো আমরা হাইকোর্টে যে ভুলটা করেছিলাম, আমরা কিন্তু একদম পুরো মানে সেই পুরো নিশ্চিন্ত হয়ে বাড়িতে বসেছিলাম, মানে কোনো কিছু মাথায় রাখিনি। তো আমরা এখানে কিন্তু মানে শেষ অবধি কিন্তু থাকবো, আমরা এখন থেকেই সবকিছু মাথায় রেখে আমাদের ইউনিটিটাকে বজায় রাখবো। আমরা কিন্তু এই লড়াইটা যতদিন না রিভিউ পিটিশন হয়ে খারিজ হচ্ছে, ততদিন কিন্তু আমাদের এই লড়াইটা মাথার মধ্যে থাকবে, এবং আমরা এটা মাথার মধ্যে রাখবো। আমরা কিন্তু কখনোই নিজেদেরকে সেই মানে সেই লেভেল পর্যন্ত, হ্যাঁ, আত্মতুষ্টিতে কিন্তু ভুগবো না, এবং নিজেদেরকে সবকিছু থেকে সরিয়ে রাখবো না। আমরা সবকিছু মাথায় রেখে আগামী দিনের স্ট্র্যাটেজিও আস্তে আস্তে মাথায় রাখবো। আমরা শেষ দিন অবধি থাকবো, মানে একদম বলতে চাইছি যে কিউরেটিভ পিটিশন অবধি। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না কিউরেটিভ বলে, আমি বলছি যে আমরা যদি রায়টা যদি আমাদের পক্ষেও যায়, তাও কিন্তু একটা পক্ষ হারবে, তারা কিন্তু শেষ অবধি যাবে। তো আমরা সেই শেষ অবধি কিন্তু থাকবো। আমরা কিন্তু শেষ অবধি কোথাও না কোথাও, যখন আমরা সুপ্রিম কোর্টে যদি রিলিজ পাই, জানি না কি হবে, রিলিজ পাওয়ার পরেও কিন্তু আমরা বাড়িতে চুপচাপ বসে থাকবো না, তারপরেও কিন্তু আমরা কোর্টে থাকবো। যদি কেউ রিভিউ পিটিশন থাকে, সেখানেও আমরা পার্টি হয়ে থাকবো, প্রত্যেকটা জায়গাতে আমরা থাকবো, এবং শেষ পর্যন্ত